নমস্কার, এনবিপি উনানি আর্বুদা রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের সকলকে জানাবো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো কাটুক আপনাদের নতুন বছর এবং নতুন বছরের সমস্ত স্বপ্ন আপনার পূরণ হোক, এই আশা আমাদের প্রত্যেকের তরফ থেকে রইল। আর এই নতুন বছরকে সত্যি আমাদের সুন্দর করতে হবে, প্রত্যেকটা দিনকে সুন্দর করতে হবে। শুধুমাত্র মাসের প্রথমটা নয়, একেবারে বছরের শেষটা পর্যন্ত আপনার নতুন করে সুন্দর করে পরিপাটি করে কিন্তু গোছাতে হবে। আর আপনি এই কাজটা নিজে করবেন। আর আপনি নিজে করার জন্য আপনার কি দরকার? অবশ্যই আপনার একাগ্রতা দরকার, আপনার এডুকেশন দরকার, আপনার কাজের ইচ্ছে শক্তি দরকার এবং অবশ্যই আপনার স্বাস্থ্য দরকার, আপনার মনোবল দরকার। স্বাস্থ্য আর মনোবল কিন্তু তখন আপনি পাবেন যখন আপনি সুস্থ থাকবেন এবং আপনি সুন্দর থাকবেন। এনবিপি উনানি আর্বুদা রিসার্চ সেন্টার দুটো দিকে কিন্তু সমানভাবে নজর রাখে, কিভাবে আপনি সুস্থ থাকবেন এবং কিভাবে দীর্ঘদিন পর্যন্ত আপনি সুন্দর থাকবেন। আপনি একা না, আপনার পরিবারের মানুষকে সাথে নিয়ে সুন্দর থাকবেন। আজকে ঠিক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কারণ আয়ুর্বেদ এমন একটি প্রাচীন শাস্ত্র যেখান থেকে আমরা সৌন্দর্যের ইতিকথা শুনেছি এবং আয়ুর্বেদ সেখান থেকেই সুস্থতার কারণগুলোকে আমরা কিন্তু খুঁজে পেয়েছি। আর সেই আয়ুর্বেদ নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। আজকেও আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন এরকমই একজন অভিজ্ঞ চিকিৎসক, দীর্ঘদিন ধরে যার কথা শুনছেন এবং যার বক্তব্য আপনাদের সব থেকে পছন্দের, যার কথা বলার ধরন বা যার গুছিয়ে বলার এই যে পারদর্শিতা, সেটা আপনাদের বারংবার মুগ্ধও করে। কারণ একজন চিকিৎসকের খুব ভালো একজন বক্তা হওয়ারও প্রয়োজনীয়তা রয়েছে, তাহলেই সে কিন্তু বুঝিয়ে আপনাদেরকে বিষয়গুলো জানাতে পারবে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি উনানি আর্বুদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ভাদুরী। প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং স্যারকেও নতুন বছরের অনেক শুভেচ্ছা। ভালো কাটুক স্যার আপনারও নতুন বছর। এবং নতুন বছরে আমাদের বন্ধুদের জন্য কিছু প্রাপ্তি থাকে, মানে ডক্টর এস ভাদুরী মানে স্বাস্থ্য নিয়ে তো আলোচনা হবেই, পাশাপাশি ডক্টর এস ভাদুরী মানে আমাদের উপরে একটা পাওনা থাকে স্কিন কিভাবে ভালো থাকবে, হেয়ার কিভাবে ভালো থাকবে, সেই সিক্রেট গুলো। স্যার একটু জানতে চাইবো, বছরের প্রথম থেকে আমাদের প্লিজ এরকম কিছু টিপস বলুন, আমাদের এরকম কিছু কারণ জানিয়ে দিন যে কারণগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে সারাটা বছর আমরা সুন্দর থাকতে পারবো। দেখুন, সৌন্দর্যকে ধরে রাখতে গেলে আমাদের ভেতর থেকেও সুন্দর হতে হবে এবং বাইরে থেকেও সৌন্দর্য বাড়াতে হবে। মানে এটার কথাটার মানে হচ্ছে, আমরা যদি সুস্থ থাকি তাহলে আমাদের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং বাইরে থেকে যদি আমরা পরিচর্যা ঠিক মতো করি ত্বকের, তাহলে কিন্তু আমাদের সৌন্দর্যটাকে আমরা রক্ষা করতে পারবো। তো এর জন্য আমাদের কি করা উচিত? প্রথম কথা বলবো যে ভেতর থেকে আমরা কিভাবে নিজেদেরকে ভালো রাখতে পারি বা সুস্থ রাখতে পারি, তার হচ্ছে একটা সঠিক লাইফস্টাইল। আমাদের যদি সঠিক একটা লাইফস্টাইল থাকে তাহলে আমরা কিন্তু ভেতর থেকে সুস্থ থাকবো এবং যার যা সমস্যা আছে সেটা আস্তে আস্তে কিন্তু কমতে থাকবে। সেখানে আমাদের সঠিক একটা ব্যালেন্সড ডায়েট থাকতে হবে, খাদ্য খাবারের ধরনটা ঠিক থাকতে হবে, সেখানে আমাদের মানসিক চাপ কমাতে হবে, সেখানে আমাদের রাতের ঘুম ঠিক রাখতে হবে, আর সবচেয়ে শেষে যেটা বলবো সেটা হচ্ছে মনে আনন্দ রাখতে হবে। এইভাবে যদি আমাদের নিজের ডেইলি রুটিনটা আমরা মেনটেন করতে পারি, লাইফস্টাইলটা মেনটেন করতে পারি, তাহলে আমরা ভেতর থেকে সুস্থ থাকবো এবং তার রিফ্লেকশনই কিন্তু আমরা দেখতে পাবো আমাদের স্কিনের ওপরে, আমাদের সৌন্দর্যের ওপরে। সেটাকে রক্ষা করার জন্য আমাদের বাইরে থেকে যে প্রোটেকশনটা নিতে হবে সেটা হচ্ছে প্রপার স্কিন কেয়ার। সেটা আমরা স্যার ঠিক এই প্রপার স্কিন কেয়ার নিয়ে আমরা আলোচনা করব, সঠিক লাইফস্টাইল নিয়ে আমরা আলোচনা করব, প্রত্যেক দিনের আমাদের ডায়েট নিয়ে আলোচনা করব, সবটাই আমরা শুনবো। তবে তার মাঝে ফোনেও কথা বলতে হবে। কে আছেন বলবেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে বলছিলাম, সৌম্যজিৎ মুখার্জি বলছিলাম ম্যাডাম। ওকে, বলুন। হ্যাঁ, তো ম্যাডাম আমি বলছিলাম যে আমার স্কিনের যে প্রবলেম, না আমার ঠিক স্কিনের প্রবলেম হচ্ছিল, তো আমার ঘুম কদিন ধরে ভালো হচ্ছিল না, তো পায়খানা পরিষ্কার হচ্ছে না, আর মানে প্রচুর পরিমাণে ব্রণ হয়ে যাচ্ছে। আমি তেলে ভাজা বেশি খাচ্ছি, তো প্রচুর পরিমাণে ব্রণ হয়ে যাচ্ছে। তো এবং সেটা আমি ফেস ওয়াশও ইউজ করছিলাম, কিন্তু তাতেও পুরোপুরি ভাবে কমেনি, পায়খানাটাও ক্লিয়ার হচ্ছে না। আগে আমার একবার হয়েছিল, দিয়ে আমি ওষুধও খাচ্ছিলাম, তারপরে পায়খানাটা ক্লিয়ার পুরোপুরি হয় না, দুবার চারবার যেতে হয়। তো আর ঘরোয়া টোটকার মাধ্যমে কিছু খাচ্ছে না, মেডিসিন ইউজ করলেও হচ্ছে না। তো এর আমি ডক্টর সাহেবের কাছে আমি এটাই জানতে চাইছি যে ম্যাডাম এর চিকিৎসাটা কি? ওকে, আচ্ছা, আপনি শুনতে একদম আপনার বয়সটা শুধু একটু ম্যাডাম বলবেন। হ্যাঁ ম্যাডাম, আমার বয়সটা হচ্ছে 21 ইয়ার্স, আমি কলেজে পড়ছি, তো আমার 3rd ইয়ার চলছে আর কি, আমার এর পরের বছরই 4th ইয়ার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো লাগলো কি বলুন তো, খুব সুন্দরভাবে গুছিয়ে আপনি বললেন। উনি সমস্যাগুলো নিজেই বলে দিচ্ছেন, আমি তেলে ভাজা একটু বেশি খাই, বাইরের খাবার আমার একটু বেশি খাওয়া যায়। তো যাই হোক, স্যারের কাছ থেকে শুনবো যে এই সমস্যার সমাধান কি হতে পারে। প্রথম কথা দেখুন, আমি যেটা বলছিলাম ভেতর থেকে আমাদের সুন্দর থাকতে হবে। তার মানে কি, যে আপনার প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে আপনার কনস্টিপেশনের ধাত, পটি যে আপনার ক্লিয়ার হচ্ছে না, এইটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া যেটাকে ঠিক করতে হবে। কারণ আমাদের শরীরের ভেতরে যদি বর্জ্য পদার্থ, যেটা আমাদের স্টুল, সেটা কিন্তু অপ্রয়োজনীয় বা বর্জ্য পদার্থ আমাদের শরীরে তৈরি হয়। তো সেটা যদি আমাদের শরীরের ভেতরে রয়ে যায় তাহলে আমাদের বিভিন্ন সমস্যা দেখা দেবে। তো তার জন্য আমাদের কিন্তু স্টুলটা রেগুলার যাতে পাস হয়, পর্যাপ্ত পরিমাণে হয়, এবং পেট যাতে হালকা হয়ে যায় এতটা পরিমাণে হবে, সেই জিনিসটা আমাদের মনে মাথায় রাখতে হবে। তো এই করে আমাদের কি করতে হবে, কনস্টিপেশনটাকে দূর করতে হবে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে এই যে খাবার ধরনগুলো, আমি বলছিলাম যে খাবার একটা বড় ব্যাপার নিজের লাইফস্টাইল মেনটেন করার জন্য, সুন্দর করে বা হেলদি লাইফস্টাইলের জন্য। সেখানে কি করতে হবে, আমার খাবারের মধ্যে বাড়িতে তৈরি করা খাবারগুলোই 99% রাখতে হবে। হঠাৎ কোনো কালে ধরুন আমার শখে কোনোদিন বাইরের খাবার খেলাম, এটা যদি আমি মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমি খুব ভালো থাকবো। বাড়ির খাবারগুলোর মধ্যে আমার রান্না তো আমার হাতে রয়েছে, আমি সেইভাবেই রান্না করব যাতে আমার খাদ্যের যে গুণাগুণটা সেটা নষ্ট না হয়, এবং যে খাদ্যগুলো খাবো সেটা যাতে হেলদি প্রিপারেশন হয়। মানে সেখানে অতিরিক্ত তেল দিয়ে বা বাজে তেল দিয়ে রান্না না করে সেখানে আমি অল্প তেল দিয়ে রান্না করব যতটা পারবো। খাবারের মধ্যে সব রকম ভ্যারাইটিস ভেজিটেবলস থাকবে, এবং তার সাথে সাথে পাশাপাশি আমার খাবারের মধ্যে ফ্রুটস থাকবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে জিনিসগুলোর মধ্যে অতিরিক্ত মাত্রায় চর্বি আছে সেই চর্বি জাতীয় খাবারগুলো আমার বর্জন করতে হবে। এবং ভাজা পোড়া বাড়িতে হলেও ভাজা পোড়াটা কম করতে হবে। তাহলে দেখবেন পেট আপনার ভালো থাকবে। পেটে যে কিছু আমাদের যে ব্যাকটেরিয়া থাকে যেগুলো আমাদের খাদ্য খাবার হজম করতেও সাহায্য করে, সেগুলো গ্রোথ নেবে ভালো। এবং ভালো ব্যাকটেরিয়া যদি পেটে থাকে তাহলে দেখবেন আমাদের হজমেরও প্রবলেম হবে না, আমাদের হজমের যে প্রক্রিয়াটা সেটাও ঠিক থাকবে, আমাদের লিভার ফাংশন ঠিক থাকবে, এবং আমার স্কিন দেখবেন তখন কিন্তু খুব সুন্দর আছে। আপনার যে ব্রণ অতিরিক্ত মাত্রায় হচ্ছে সেটা কি হয়, আমাদের একটা গ্ল্যান্ড থাকে, সেবেসিয়াস গ্ল্যান্ড বলে, স্কিনের নিচে থাকে, চামড়ার নিচে। সেই গ্ল্যান্ড থেকে একটা রস বেরায়, সেই রসটা কিন্তু বাইরে যখন বেরোতে না পারে তখন ফুলে ওঠে গালের মধ্যে এবং আমাদের ব্রণর সৃষ্টি হয়। তাহলে বাইরে থেকে আমার কিন্তু এটার পরিচর্যা করতে হবে। কিভাবে, সেটা হচ্ছে আমার স্কিনকে প্রতিদিন নিয়মিত ক্লিনিং করতে হবে 2 থেকে 3 বার। ক্লিনিংটা কিভাবে করব, ক্লিনিংটা করব আমি একটা ভালো ক্লেনজার দিয়ে। আমার যেটা ফেস ওয়াশ, সেই ভালো একটা ফেস ওয়াশ নিতে হবে আমার স্কিন টাইপ অনুযায়ী, সেটা দিয়ে আমি পরিষ্কার করব যাতে আমার স্কিনে কোনো নোংরা না থাকে, ব্যাকটেরিয়া না জমতে পারে, খারাপ ব্যাকটেরিয়া, ধুলোবালি না থাকতে পারে, এবং লোমকূপগুলো পরিষ্কার থাকে। তাহলে কিন্তু আমার যে ওই ভেতর থেকে যে রসটা বেরায় সেটা বাধা পাবে না, বাইরে বেরাবে, স্কিনটাকে প্রোটেক্ট করবে, বাস কাজ শেষ। এবং তার পাশাপাশি দেখতে হবে আমার স্কিনের আর্দ্রতাটা কত আছে, ময়েশ্চারটা কেমন আছে। যদি দেখা যাচ্ছে ড্রাই তাহলে আমার ভালো মতো ময়েশ্চারাইজার লাগাতে হবে, যদি দেখা যাচ্ছে নর্মাল তাহলে হালকা ময়েশ্চারাইজার লাগাতে হবে। এইভাবে আমার স্কিনের প্রোটেকশন নিতে হবে। এবং রাতের বেলা একটা নাইট ক্রিম লাগাতে হবে যেটা আমার স্কিনকে খাদ্য দেবে বাইরে থেকে। যেই ব্যাপারটা আমি বলছিলাম, কেয়ার নিতে হবে, যত্ন নিতে হবে এবং প্রোটেকশন নিতে হবে, তার সাথে সাথে সেটাকে নারিশও করতে হবে। তাই জন্য এইভাবে যদি আমি মেনটেন করি তাহলে দেখা যাবে আমার স্কিনের মধ্যে কোনো রকম দাগ, গোটা, সেগুলোও আসবে না, আমার স্কিন হেলদি থাকবে, দেখতে ভালো লাগবে, এবং বয়সের ছাপ চট করে পড়ে যাবে না। একদম। এবং যখন একজন চিকিৎসক আপনাকে কোনো সাজেশন দেয় তখন সেটা কিন্তু কোনো বিজ্ঞাপন থাকে না, সেটা কিন্তু কোনো প্রোডাক্ট বিক্রির কৌশল থাকে না, সেটা একেবারে সত্য সায়েন্স মেনে বলা কথা কিন্তু থাকে। তাই এই কথাগুলো যদি একেবারে অক্ষরে অক্ষরে আপনি পালন করেন বা আপনারা পালন করেন বা আমরা পালন করি, তাহলে দীর্ঘদিন পর্যন্ত আমাদের স্কিনের এই মানে সমস্যাগুলো থেকে আমরা রেহাই পাবো, আমরা রেহাই দিতে পারবো আমাদের স্কিনকে। কে আছেন একটু শুনবো। নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। কে বলুন। বলছেন? আমি অনিল দাস বলছি, কোথা থেকে বলছেন? নদিয়া থেকে। নদিয়া থেকে বলছেন, কি সমস্যা আছে? আমার মাথার মধ্যে চুল পড়ে আর চামড়া ওঠে। মাথা চুল পড়, বয়স কত? 29। চামড়া উঠছে মুখ থেকে না চামড়া উঠছে মাথা থেকে? মাথা থেকে। সবই মাথা। বলতে পারছি চামড়াগুলো। আর চামড়াগুলো মাছের আঁশের মতো উঠতে থাকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, চুলকোয় ওটা? হ্যাঁ, চুলকোই মাঝে মাঝে। আচ্ছা,
দেখুন আপনার এটা যেটা আপনি বলছেন সেটা শুনে মনে হচ্ছে এটা সোরাইসিস এর প্রবলেম, ঠিক আছে? খুশকির মতো দেখতে হলেও কিন্তু খুশকি নয় এটা। এবং মানে আজকে যদি পরিষ্কার করি আবার 2 দিন পরে আবার এরকম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ওটা খুশকি নয়। আর এটা হচ্ছে মাছের আঁচের মতো যেটা উঠছে, চামড়াটা মোটা চামড়া উঠছে, চুলকয়, ঠিক আছে? তো এইটা সোরাইসিস হওয়ার চান্সেস অনেক বেশি। তো এর জন্য আপনার এসে আমাদেরকে দেখাতে হবে, কারণ এটা একটা বাজে সমস্যা। এবং আজকে মাথায় আছে, দেখবেন আস্তে আস্তে চামড়ার মধ্যে চলে আসছে, মানে ধরুন হাতে পায়ে কিন্তু এগুলো ছড়িয়ে যায়, আর ছড়িয়ে গেলে মারাত্মক আকার ধারণ করে। যাতে ওই কন্ডিশনে না পৌঁছয় তার আগেই কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। এবং আয়ুর্বেদই একমাত্র ট্রিটমেন্ট পদ্ধতি যার মাধ্যমে দেখা গেছে এর খুব ভালো রেজাল্ট আসছে। কারণ আমরা সবসময় বলে থাকি যে আয়ুর্বেদ বডিকে ডিটক্সিফাই করে। এবার শরীরের মধ্যে যদি টক্সিন জমে থাকে তাহলে এই ধরনের রোগগুলো কিন্তু আসতে থাকে বেশি বেশি করে, বারে বারে ফিরে। তো তার জন্যই আপনি একবার হেল্পলাইনে কল করুন, এসে আমাদেরকে দেখিয়ে নিন। আমাদের ডাক্তারবাবুরা কিন্তু আপনাকে প্রপার ট্রিটমেন্ট করলে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একদম স্যার, ঠিক এখান থেকে একটা প্রশ্ন আজকে রাখবো, যে অনেকেই কিন্তু এই প্রশ্নটা করে থাকে, আমার মাথা ভর্তি খুশকি, মাথা ভর্তি ড্যান্ড্রফ। ড্যান্ড্রফ বা খুশকি যে নামেই তাকে বলি, তার সাথে সোরিয়াসিস, যেটা একটা ভয়ঙ্কর স্কিনের একটা সমস্যা। দুটি স্কিন ওরিয়েন্টেড প্রবলেম এবং দুটো আকাশ পাতাল তফাৎ তাদের ভয়ঙ্কর তার দিক থেকে। কিভাবে চিনবো যে এটা সোরিয়াসিস, বা কিভাবে ট্রিটমেন্টের দিকে আমরা এগোবো? ঠিক, দেখুন সাধারণত খুশকি যেটা সেটা দুরকম হয়। একটা হয় যেটাকে আমরা ড্যান্ড্রাফ বলি আর কি। একটা হচ্ছে মানে ড্রাই ড্যান্ড্রাফ, আর একটা হচ্ছে স্টিকি ড্যান্ড্রাফ। ড্রাই ড্যান্ড্রাফটা কি, দেখবেন আপনি মাথা যদি আপনার মাথায় খুশকি হয়, দেখবেন চুল আছড়াচ্ছেন, দেখবেন আপনার জামা কাপড়ে পড়বে সাদা সাদা গুঁড়ো গুঁড়ো, বা ধরুন আপনি হাত দিয়ে চুলটা ঝাড়ছেন, দেখবেন খুশকিগুলো পড়ছে সাদা সাদা, ঠিক আছে? এটা হচ্ছে ড্রাই ড্যান্ড্রাফ, মানে শুকনো ড্যান্ড্রাফ। এইটা স্ক্যাল্প যত বেশি ড্রাই হতে থাকে তত বেশি এগুলো বাড়তে থাকে। এক একজনের ক্ষেত্রে অনেক বেশি হয়, কারো কারো কম হয়। আর এটা দেখা গেছে শীতকালে বেশি বেড়ে যায়, ঠিক আছে? জামা কাপড়ে পড়লে সাদা হয়ে যায়, দেখলেই বোঝা যায়। আরেকটা হচ্ছে স্টিকি ড্যান্ড্রাফ। স্টিকি ড্যান্ড্রাফ মানে কি, চিটচিটে আঠালো। আঠালোটা কেন হয়, আমাদের যাদের স্ক্যাল্প অতিরিক্ত তৈলাক্ত থাকে তাদের মধ্যে কি হয়, এই ড্যান্ড্রাফ গুলো সাথে তেলটা মিশে গিয়ে স্ক্যাল্পের ওখানে আঠার মতো আটকে থাকে। সেগুলো আপনি ঝাড়া দিলে পড়বে না। নখ দিয়ে যদি আপনি টেনে টেনে ওগুলোকে তোলেন, দেখবেন আপনার নখের মধ্যে তেল তেল এবং এই ড্যান্ড্রাফ দুটো মিলিয়ে গিয়ে কিছু ময়লা কিন্তু আপনি হাতে দেখতে পাবেন। এগুলো হচ্ছে ড্যান্ড্রাফ। এবং ড্যান্ড্রাফটা যত ইজিলি ঠিক করা যেতে পারে, ঠিক আছে, কিন্তু এই সোরিয়াসিস যেটা হচ্ছে, এই সোরিয়াসিসটা এত বাজে জিনিস, সেটা কিন্তু খুব খারাপ একটা সমস্যা। আর এটা বুঝতে পারবেন যে আপনার স্ক্যাল্পে বড় বড় মাছের দানার মতো হবে, ঠিক আছে? খুঁটলে পরে রক্ত বেরিয়ে যেতে পারে সেখান থেকে। দেখবেন ওটা চুলকোবে, অনেক সময় ব্যথাও হয়, ঠিক আছে? এবং শুধু মাথায় নয়, এগুলো কিন্তু শরীরের যে কোনো জায়গায় হতে পারে। বিশেষ করে দেখা যায় মাথার তালুতে হয়, ভুরুর ওপরে হয়, কুনুইতে হয়, হাঁটুতে হয়, এই জায়গাগুলোতে বেশি দেখা দেয়। কিন্তু সারা শরীরে, পিঠে, বুকে, হাত, পায়ে সব জায়গায় কিন্তু সোরাইসিস হয় এবং ছড়াতে থাকে। তাই এটাকে একদম নেগলেক্ট করবেন না। যখনই দেখবেন এরকম আপনার মাথায় খুশকির মতো হচ্ছে বা খুশকি হয়েছে, একটাকেও ফেলে রাখবেন না, কারণ খুশকি হলে কিন্তু চুল পড়া শুরু করবে এবং চুল এতটা পড়তে থাকবে যতদিন না আপনি খুশকিকে সারাচ্ছেন। তাতে কি হবে, চুলের গোড়া নষ্ট হবে এবং নতুন চুল আসবে না। তার জন্য যেটাই হোক প্রবলেম না কেন না, আপনারা একবার কিন্তু আমাদের এসে দেখিয়ে নেবেন। আমাদের কাছে দেখালে ডাক্তারবাবুরা ঠিক করে দেবে কোনটা কি সমস্যা, আপনাকে বুঝিয়ে দেবে, এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করলে দুটোই সারবে, কিন্তু কোনোটাকেই নেগলেক্ট করবেন না। একদম তাই। সোরিয়াসিসের মতন সমস্যার যদি সমাধান আপনি পান, আপনার জন্য কিন্তু দরজা একেবারে খোলা। খোলা রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের দরজা। কিভাবে এই দরজার কাছে অব্দি আপনি পৌঁছবেন, জাস্ট স্ক্রিনে যাচ্ছে এনবিপির নিজস্ব নাম্বার 9830235527 বা 37। এই নাম্বারে ফোন করুন, কথা বলুন আর যোগাযোগ করুন। অবশ্যই কিন্তু সমস্যার সমাধান পাবেন। স্কিন ওরিয়েন্টেড এবং হেয়ার সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো, যেহেতু ডক্টর এস ভাদুরী আমাদের সঙ্গে রয়েছেন। এবং স্যার, আপনি এনবিপি অর্থাৎ আয়ুর্বেদ নিয়ে দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করছেন, পেশেন্ট দেখছেন। তার পাশাপাশি একটা নতুন ভাবনা চিন্তাও আপনারা করেছেন যে পেশেন্টদের আরো কিভাবে ভালো রেজাল্ট দেওয়া যেতে পারে, কিভাবে ইনস্ট্যান্ট তাদের সমস্যা থেকে বের করে আনা যেতে পারে। মানে আয়ুর্বেদের পাশাপাশি ভাবনা চিন্তার কারণটা কি? দেখুন, প্রত্যেকটা রোগই কিন্তু আলাদা। কিছু কিছু ট্রিটমেন্ট আছে, আমি বলছি যে ধরুন ক্রনিক যত ডিজিজ আছে আমাদের আয়ুর্বেদায় কি হচ্ছে, সেখানে মেডিসিন আছে,
তার সাথে যেটা স্পেশালাইজেশন আয়ুর্বেদার সেটা হচ্ছে পঞ্চকর্মা থেরাপি, যেটা সব জায়গায় আপনি পাবেন না। এর কারণ একটা পরিকাঠামো দরকার, প্রথম কথা। এক দক্ষ লোক দরকার যারা থেরাপি দিতে পারে, প্রপার ডক্টর দরকার যাদের পরামর্শে এই ট্রিটমেন্টগুলো চলবে। তাই জন্য এই পরিকাঠামোটা কিন্তু সব জায়গায় থাকে না। আমাদের এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের যে ক্লিনিকগুলো রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লিনিকে কিন্তু এই সুব্যবস্থাটা রয়েছে। তার জন্য স্পেশাল ট্রিটমেন্টগুলো আমরা দিচ্ছি ওইভাবে, যে যাদের ধরুন শুধু মেডিসিনে সারতে চাইবে না, তাদেরকে রেকমেন্ড করা হচ্ছে পঞ্চকর্মা থেরাপি। এবং দেখা যাচ্ছে থেরাপি আর ওষুধ একসাথে যখন হচ্ছে, মানুষ খুব তাড়াতাড়ি রেজাল্ট পাচ্ছে, বেটার রেজাল্ট পাচ্ছে। এটা গেল এদিকে। এবার এই যে স্কিনের ব্যাপারটা আপনি বলছেন, স্কিনের ব্যাপারটায় কি হচ্ছে, সেখানেও কিন্তু কিছু স্পেশাল ট্রিটমেন্ট আছে। ধরুন সেই ট্রিটমেন্টগুলো কারো জন্য লাগবে, কারো লাগবে না, বা কারো জন্য এক ধরনের লাগবে, কারো জন্য অন্য ধরনের লাগবে। আমি যেটা বলছিলাম যে ভেতরেও সুন্দর থাকতে হবে, সুস্থ থাকতে হবে, বাইরে থেকে আমার পরিচর্যা করতে হবে, কেয়ার নিতে হবে এবং সুন্দর রাখতে হবে। এই যে বাইরে থেকে পরিচর্যা, তার পাশাপাশি কিছু ট্রিটমেন্ট আছে, থেরাপি যেগুলোকে আমরা বলছি, সেই থেরাপিগুলো কিভাবে একেবারে অত্যাধুনিক থেরাপি, যেগুলো বিদেশের মাটিতেও আছে, ভারতবর্ষের বড় বড় জায়গাগুলোতে, সিটিগুলোতে আছে, কলকাতাতে কিন্তু আমাদের কাছে সেই ব্যবস্থাটা রয়েছে। সেই ট্রিটমেন্ট যেগুলো বিভিন্ন অ্যাডভান্স লেজার ট্রিটমেন্ট আছে, বিভিন্ন মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট আছে, যার মাধ্যমে ট্রিটমেন্ট করলে ভেতর থেকে সারিয়ে নিলে আপনারা সেই রোগটা ধরুন হলো না, কিন্তু বাইরে যে দাগটা ফেলে দিয়েছে, সেই দাগগুলোকে বা সমস্যাগুলোকে একেবারে নির্মূল করার জন্য কিন্তু এই লেজার থেরাপি বা অন্য যে মেডিসিন থেরাপি হয়, সেগুলো কিন্তু করতে হবে। তার জন্যই আমরা এই পদক্ষেপটা নিয়েছি যে স্কিনের জন্য একটা স্পেশাল ডিপার্টমেন্ট খোলা হয়েছে, লা এলিগেন্স। একদম, এটা কিন্তু সত্যি খুব বড় সুখবর। শুধুমাত্র আমাদের কলকাতা বা হাওড়ার বন্ধুদের জন্য এই ট্রিটমেন্ট না, একদম না, সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য এই ট্রিটমেন্ট রয়েছে, সাধ্যের মধ্যে ট্রিটমেন্ট রয়েছে। শুধুমাত্র আপনাদের ফোন করতে হবে এবং ফোন করে বিষয়টা সম্বন্ধে জানতে হবে। আসাম এবং ত্রিপুরার বন্ধুরাও কিন্তু এই ফেসিলিটি অবশ্যই পাবেন। কে আছেন একটু বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বাগুইহাটি থেকে সনয় দে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? মানে সমস্যাটা হচ্ছে আমার বসে কাজ করতে হয় অফিসে, দীর্ঘক্ষণ বসলে কোমর ব্যথা প্রচুর হয়। বয়স কত আপনার? হয়ে গেল 37। 37, কোমরে ব্যথা হচ্ছে। ওকে, আচ্ছা, দেখুন আপনার যে বেশি বসে কাজ করা, এটা একটা কিন্তু রোগ হওয়ার বা ব্যথার রোগ হওয়ার একটা বড় সমস্যা। কারণ কারণ দেখুন, হ্যাঁ শুনতে থাকুন। দেখুন মেইনলি কি হয়, আমরা যখন বসে কাজ করি, আমাদের ঘাড়ের হাড় এবং কোমরের যে হাড়গুলো, এই ছোট ছোট হাড়গুলো তাদের যেদিকে থাকার কথা, যে শেপে থাকার দরকার, তার ঠিক উল্টো দিকে ভাঁজ হতে থাকে। মানে আমরা যখন এরকম সোজায় বসবো, আমাদের ঘাড়ের যে হাড়গুলো, সেগুলো পেছন দিকে বেঁকে থাকার কথা, আর আমাদের কোমরের হাড়গুলো সেই পেছন দিকে বেঁকে থাকার কথা। ঠিক আছে, যখন কোনো একটা এক্সরে নেওয়া হয় সাইড থেকে, তখন এই জিনিসটা বোঝা যায়। কিন্তু এই যে দিনের পর দিন এইভাবে বসে বসে আপনি যখন কাজ করছেন, মাথা নিচু করে, কোমর ভাঁজ করে, অটোমেটিক সেই বেঁকা ভাবটা যেদিকে থাকার কথা ছিল তার উল্টো দিকে হয়ে যায়। যখনই এই জিনিসটা হচ্ছে, দীর্ঘদিন থাকতে থাকতে কি হচ্ছে, আপনার ওই শেপটা কিন্তু উল্টে গেল, মানে নষ্ট হয়ে গেল। আর সেই জায়গা দিয়ে যখন নার্ভ যাচ্ছে, সেই নার্ভের ওপরে কিন্তু চাপ পড়ছে। যাদের ওজন বেশি তাদের জন্য আরো বেশি চাপ পড়ে। এই সবটা নিয়েই দেখা যায় যে কোমরের ব্যথা শুরু হয়ে যায়, এবং অনেকের ক্ষেত্রে এই কোমর ব্যথাটা কিন্তু পায়ের শিরা দিয়ে নামতে থাকে, পেছন দিয়ে নামতে থাকে। তো এই জিনিসটাকে ঠিক করতে হবে কিভাবে? আপনি তাহলে কি কাজ বন্ধ করে দেবেন? না, একদমই কাজ বন্ধ করা যাবে না। তার দুটো মানে জিনিস করতে হবে। কি করতে হবে? প্রথমে আসতে হবে আমাদের কাছে, এসে দেখাতে হবে। আমরা দেখে বলে দেবো আপনার যে প্রবলেমটা কিরকম জায়গায় রয়েছে, সেখানে কি কোনো শুধু কি বক্রতাটা এসছে, নার্ভের উপর চাপ পড়ছে, নাকি সেখানে কোনো ক্ষয় হয়ে গেছে হাড়, যেটাই হোক সেটা দেখে সেই অনুযায়ী কিন্তু আমাদের ট্রিটমেন্ট চলবে। এবং ট্রিটমেন্ট কি হবে? মেডিসিন থাকবে, মেডিসিনের পাশে যাদের দেখা থাকবে সমস্যাটা খুব বেশি, তাদেরকে কি করতে হবে? পঞ্চকর্মা থেরাপি দিতে হবে, যাতে ওই বক্রতাটা আবার ঠিক হয়। এটা গেল। তার পাশাপাশি আমাদের দেখতে হবে যে তার যে ট্রিটমেন্টটা হয়েছে, ক্ষয়ক্ষতিটা হয়েছে, ট্রিটমেন্টটা চলছে, তাই ক্ষয়ক্ষতিটা যত তাড়াতাড়ি সম্ভব ক্ষয়ক্ষতিটাকে ঠিক করিয়ে নিতে হবে, এবং যাতে আর না বাড়তে পারে। আরেকটা থাকবে কি, আপনার ট্রিটমেন্ট দিয়ে এটাকে সুস্থ করে নিলেন, ট্রিটমেন্ট হয়ে গেল,
এইবার আপনার মেনটেনেন্সের পার্ট, মানে আপনি কিভাবে মেনটেন করবেন যাতে আপনার 10 ঘন্টা বসে কাজ করেও যাতে আপনার এই সমস্যাটা আর দ্বিতীয়বার না আসে। তার জন্য আমরা এখান থেকে প্রপার গাইডেন্স করব, যেখানে আপনার ওজন বেশি থাকলে ওজন কমবে সেই ধরনের খাদ্য খাবার দেব, শরীরের মধ্যে যাতে ক্যালসিয়াম বা মিনারেলসের অন্য মিনারেলসের ঘাটতি না হয় সেই অনুযায়ী ডায়েট চার্ট হবে, যোগ আসন বা যোগ ব্যায়াম সেগুলো আপনাকে শেখানো হবে। আপনি যেগুলো মেনটেন করলে আপনার 10 ঘন্টা কাজ করে যে বেঁকে যাচ্ছিল, উল্টো দিকে বেঁকে যাচ্ছিল, সেই উল্টো দিকে পার্মানেন্টলি যাতে বেঁকে না যায়, তাই জন্য তার সেই ধরনের যোগ ব্যায়াম দেখানো হবে, মাংসপেশির শক্তি বাড়ানোর ব্যায়াম দেখানো হবে। এই সবগুলো আপনি মেনটেন করবেন। আর আপনার লাইফস্টাইলটা সারাদিনে কোনটা কিভাবে করবেন, ঘুমাবেন কখন, কত ঘন্টা কমেন, কিভাবে ঘুমাবেন, কি খাবেন, সব গাইডেন্স কিন্তু আমাদের এখানে পাবেন। অটোমেটিক দেখবেন আপনার এই সমস্যাটা তো সেরে যাবে, পার্মানেন্টলি সারবে, আর দ্বিতীয়বার কিন্তু ঘুরে আসবেন না, অবশ্যই যতদিন আপনি আমাদের কথা মেনে চলবেন। একদম তাই, অভিজ্ঞ চিকিৎসকদের কথা মেনে চলুন আপনার ভালোর জন্য, আপনার নিজের স্বার্থের জন্য। কারণ আপনার নিজের থেকে বেশি চেনেন আপনাকে আপনার চিকিৎসক। যারা যোগাযোগ করতে ইচ্ছুক তাদের জন্য বলবো যে মেছেদায় কিন্তু আমাদের চেম্বার হয়, খড়গপুরে আমাদের চেম্বার হয়, আর দুটি চেম্বারেই কিন্তু এবার থাকছেন আমাদের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর ডি শর্মা। অর্থাৎ স্যারকে যারা পেতে চাইছেন তারা কিন্তু অবশ্যই মেছেদা বা খড়গপুরের জন্য নাম লেখাবেন। শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বহরমপুর এবং কৃষ্ণনগর চেম্বার কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই ডক্টর এ হালদারকে। পেয়ে যাচ্ছেন জামশেদপুর চেম্বারে আপনারা পেয়ে যান ডক্টর এন ভট্টাচার্য বা ডক্টর এস ভাদুরী। পেয়ে যাবেন অবশ্যই গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে। হেরিয়ায় কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ক্যানিং এ পেয়ে যাচ্ছেন ডক্টর আর দে কে। আসানসোলে আমাদের চেম্বার রয়েছে ডক্টর বি শর্মাকে আপনারা পাচ্ছেন প্রত্যেকবারের মতন। বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন কাকদ্বীপ চেম্বারে ডক্টর এস খানকে, পুরুলিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে আমাদের চেম্বার হয় এবং সেখানে পাচ্ছেন ডক্টর এবারে পাচ্ছেন ডক্টর এস খানকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে আপনারা পেয়ে যাচ্ছেন এবং ডক্টর এস ভাদুরীকে আপনারা পাচ্ছেন। ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁয় পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, গুয়াহাটি এবং ডিব্রুগড় অর্থাৎ আসামের গুরুত্বপূর্ণ এই দুটি সেন্টার এবং দুটি সেন্টারে এবার কিন্তু থাকছেন ডক্টর এস ঘোষাল। পেয়ে যাচ্ছেন হলদিয়ায় ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলা অর্থাৎ ত্রিপুরার বন্ধুরা এবার কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আপনাদের জন্য সুখবর, এবং শিলচরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আলিপুরদুয়ার চেম্বারেও কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা। স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন, কথা বলবেন এবং যোগাযোগ করবেন। পাশাপাশি বলে রাখবো চেম্বার কিন্তু রয়েছে কলকাতায়, মধ্যগ্রামে রয়েছে হাজরা শিশু মঙ্গল হসপিটালের একদম অপোজিটে আপনারা কিন্তু চেম্বার পেয়ে যাবেন। চেম্বার অবশ্যই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হাতিবাগানে এবং পাচ্ছেন খিদিরপুরে, হাওড়ার বন্ধুরা শিবপুর, বালিটিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে কিন্তু চেম্বার পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলায় চেম্বার পাচ্ছেন। বিস্তারিতভাবে জানতে হলে, চেম্বার সম্বন্ধে বুঝতে হলে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার অর্থাৎ 9830235527 বা 37 এই নাম্বারে অবশ্যই ফোন করতে হচ্ছে। কেউ আছেন ফোনে আমাদের সাথে, বলুন। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে বলছেন, কি সমস্যা আছে বলবেন? সমস্যা হচ্ছে সকালবেলা ওঠার পর থেকেই না আমার খুব মানে কাশি হচ্ছে আর গলাটা জ্বালা জ্বালা করছে। কাশি হচ্ছে, গলা জ্বালা করছে, আচ্ছা বেশ। আচ্ছা, আপনার এই জিনিসটা কতদিন ধরে হয়েছে? আজকে সকালে ওঠা থেকেই হচ্ছে। আজকেই হয়েছে ফার্স্ট, তাই তো? আপনার কি কাল পরশু বাইরে ঠান্ডা লেগে গেছে বা কোনো ঠান্ডা খাবার খেয়ে নিয়েছেন, এরকম হচ্ছে কি? বুঝতে পারছি না তো, কারণ আমি তো মানে গলা মাথা মানে পেটেই রাস্তা থেকে বাড়ি যাই যখন বা বেরোই যখন সেফটির মধ্যেই থাকি। গলা মাথা ঢেকে যাচ্ছেন। আপনার কান আর নাক কি খোলা থাকে? নাকটা অবশ্যই খোলা রাখতে হবে, কারণ আমার নাকের একটু হাড় বাঁকা আছে, তো আমি নাকে চাপা দিতে পারি না। আচ্ছা, আপনাকে এবার আপনি শুনুন, আমি পুরো ডিটেলসটা বলছি, আর এর কিছু ঘরোয়া পদ্ধতিও বলে দেবো, সেগুলো শুনতে থাকুন। প্রথম কথা হচ্ছে, আমি কেন বললাম যে নাক খোলা থাকে কিনা, কান খোলা থাকে কিনা। আমরা বেশিরভাগ সময় কি করি, গায়ে হাত পায়ে খুব ভারী জামা কাপড় পরে নিই এবং মাথাটা টুপি দিয়ে ঢেকে রাখি, কিন্তু অনেক সময় আমরা ভুল করে ফেলি যে নাক আর কান কিন্তু খালি রেখে দিই। একটা কথা আছে দেখবেন, ইএনটি, ঠিক আছে, ইয়ার, নোজ আর থ্রোট, মানে আমাদের নাক, কান, গলা তিনটে কিন্তু খুব রিলেটেড। এইটা রিলেটেড হওয়ার জন্য কি হয়, আমাদের কোনো
নাকে সমস্যা হলে বা নাক দিয়ে যদি ঠান্ডার বাতাসটা ঢুকতে পারে, সেটা কিন্তু আমাদের গলায় এফেক্ট করে। আমাদের কিন্তু গলায় কোনো রকম যদি সমস্যা হয়, দেখা যাচ্ছে কানেও এফেক্ট করছে। অনেক সময় দেখবেন আপনার খুব ঠান্ডা লেগেছে, কফ হয়েছে, তারপরে কি বলেন যে কানে শুনতে পাচ্ছি না। এটা হয় তো, কারণ এই তিনটে খুব রিলেটেড। তাই জন্য এই তিনটের মধ্যে নজর রাখতে হয়। এইবার আমি বলছি যে আপনার যেটা লেগে গেছে, এবার ঘরোয়াভাবে আপনার কি করা উচিত। প্রথম কথা হচ্ছে আপনি ভেপার নেবেন। ভেপারের কাজ কি, আমরা যে গরম জল টকবক করে ফুটছে সেটা একটা পাত্রের মধ্যে রেখে আপনি স্টিমটা যেটা তৈরি হচ্ছে, বাষ্পটা উঠছে, সেটাকে নাক দিয়ে মুখ দিয়ে টানবেন। যখনই টানবেন তখন দুটো ব্যাপার হবে। সেইখানে যদি কোনো রকম মিউকাস বা শ্লেষ্মা যেটা বলি জমে থাকে, সেটা আস্তে আস্তে গলে গলে কিন্তু আস্তে ওটা ক্লিয়ার হয়ে যাবে, প্যাসেজটা ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় কি হচ্ছে, মানে কোনো রকম ব্লকেজ থাকলে ওই জিনিসটা কিন্তু খুলে যেতে পারে। আর দ্বিতীয় কি হচ্ছে, এই যে গরমটা, এইটা কিন্তু হেল্প করছে আপনার ওই জায়গাটায় ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য। যখনই গরমটা দিচ্ছেন ব্লাড সার্কুলেশনটা ভালো বাড়বে, কোনো অবস্ট্রাকশন পাচ্ছে না, আর তখন কিন্তু আপনার এই কাশির প্রবলেমটা অনেকটা ফ্রি হবে, বা নিঃশ্বাসের কষ্ট থাকলে সেটা অনেক ফ্রি হয়ে যাবে। আরেকটা যেটা বলবো, যে টেম্পারেচারটা কিন্তু কোনো রকম ইনফেকশন হলে সেই টেম্পারেচার কিন্তু সেটাকে নষ্ট করতে বা ধ্বংস করতে সাহায্য করে। এইবার আসবো যে এটার পাশাপাশি কিছু আপনার খাবারের আমি জিনিস বলে দিচ্ছি। একটা কি করবেন, কাদ বানাবেন। কাদ কি, চায়ের মতো, ধরুন হার্বাল টি হিসাবে এটাকে ধরে নিন। তার মধ্যে কি দেবেন, বাসক পাতা দেবেন, যেটা আপনি বাজার থেকে কিনতে পারবেন যারা শাক বিক্রি করছে, অথবা যেসব দোকানে শেকড় বাকড় বিক্রি হয় সেই সব দোকান থেকে বাসক পাতাটা কিনে নেবেন। পিপুল আর যষ্টি মধু, এই দুটো আপনি পেয়ে যাবেন হচ্ছে দশকর্মা দোকানে। তার সাথে গোলমরিচ আছে এবং লং, এই কটা জিনিস আপনি একসাথে করে সেগুলোকে একটু থেতো করে, পরিষ্কার করে থেতো করে মানে 2 কাপ বা 3 কাপ জলের মধ্যে ফোটাতে থাকবেন। ফোটাতে ফোটাতে যখন হাফ হয়ে যাবে জলটা, ওটা নামিয়ে ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে তার মধ্যে একটু মধু, ভালো মানে পিওর মধু একটু তার সাথে মিশিয়ে নেবেন। নিয়ে এবার সিপ করে, চায়ের মতো, চা যেভাবে খায় ঠিক ওইভাবে খাবেন, গরম গরম খাবেন। সারাদিনে 2 বার থেকে 3 বার, দেখবেন অল্প দিনের মধ্যে কিন্তু আপনার এই কাশির প্রবলেমটা ঠিক হয়ে যাবে। এবং ডেইলি 2 বার করে পাটা গরম জলে চুবিয়ে রাখবেন, হাঁটুর নিচ অব্দি, মোটামুটি 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেডের ভিতরে পা চুবিয়ে রাখবেন আধ ঘন্টা করে। এতেও কিন্তু আপনার দেখবেন এই যে প্রবলেমটা, যেটা থেকে ধরুন অনেক সময় গা হাত পা ম্যাজম্যাজ করছে, মনে হচ্ছে যেন জ্বর জ্বর ভাব, সেই ফ্লু যে বলি আমরা, সেই জিনিসগুলোও কিন্তু সরে যাবে, ঠিক হয়ে যাবে। এভাবে করুন। যদি দেখছেন এতেও আপনার প্রবলেম সলভ হচ্ছে না, নিঃশ্বাসের কষ্ট আরো বাড়ছে, আরো কষ্ট হচ্ছে, তাহলে কিন্তু দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের ডাক্তারবাবুদেরকে দেখিয়ে নেবেন। একদম। এনবিপির অভিজ্ঞ চিকিৎসক হিসেবে স্যারের তো এটা দায়িত্ব বোধের মধ্যে পড়ে যে কিভাবে ভালো অ্যাডভাইস আপনাকে দেয়া যাবে। আর আপনার সমস্যা হলেই যে এই টিপসটা আপনি নোট করবেন তা কিন্তু একদম না। এটা প্রত্যেককে নোট করতে হবে, শুনতে হবে, আর সকলকে বলতে হবে। কারণ প্রত্যেকের কাছে একজন ভালো বন্ধু হিসেবেও আপনার পরিচয়টা থাকুক, এটা কিন্তু আমরাও চাই। আর এরকম কিছু ভালো বন্ধু প্রত্যেক দিনই পৌঁছে যান আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যারা এনবিপি ট্রিটমেন্ট পেয়ে ভীষণ খুশি, আপ্লুত, এবং তাদের এই উচ্ছ্বাসের কথা শেয়ার করতে চায় আপনাদের সাথে। তো সেরকম কিছু বন্ধুদের কথা শুনবো, তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন, সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই
বা 15 দিন আগে, এক সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। অনেকটাই এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ, কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থ্রাইটিস নিয়ে এই অস্টিওআর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? আলাপাতি চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ, এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, একটা হাঁটতে পারছি। তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? আমি অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি, কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। হ্যাঁ। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? এলাপতি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। হ্যাঁ, তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড। প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। হ্যাঁ, এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টিসিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টিসিসিপি কত এসছে? 3.44। 3.44। আর যখন আপনি এসছিলেন আরএফ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 60.8। 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নর্মাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেইটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন। যে এনবিপি যখন- ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা। অর্থাৎ প্রত্যেক দিন এনবিপির অনুষ্ঠান মানে আপনার পেটের সমস্যা, আপনার সুগার, আপনার থাইরয়েড, আপনার কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড, অস্থির সমস্যা অর্থাৎ আর্থারাইটিস বা রিউমাটয়েড বা সোরিয়াসিস বা সোরিয়াটিক আর্থারাইটিস, নার্ভের সমস্যা, মাসেলের সমস্যা, এইসব শুনতে 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 না সত্যি মাঝে মাঝে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো ভাবি মাঝে মাঝে এমন কিছু একটা এনবিপির সাবজেক্টকেও আমরা নির্বাচন করব যেটা শুনতে বেশ ভালো লাগে। তার মধ্যে অবশ্যই স্কিন ওরিয়েন্টেড প্রবলেম থাকে, হেয়ার সংক্রান্ত প্রবলেমের সলিউশন গুলো থাকে, কি আপনি বাড়িতে বসে করবেন, কি ধরনের খাদ্য খাবার আপনি খাবেন, কি ধরনের এক্সারসাইজ আপনি করবেন, কেন আপনার স্কিন খারাপ হচ্ছে, কেন আপনার হেয়ার খারাপ হচ্ছে, এই সব বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করতে পছন্দ করি। আর পছন্দ করি এই কারণেই কারণ এই ট্রিটমেন্ট তো রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। শুধুমাত্র পৌঁছে যেতে হবে আপনাকে আপনার নিয়ারেস্ট এনবিপি সেন্টারে। তাই আপনার সমস্যা অনুযায়ী আজকেও আমাদের আলোচনা হবে এবং তার সলিউশনটা অবশ্যই আপনাদের সাথে আমরা কিন্তু আলোচনা করব, কারণ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ভাদুরী। আরো একবার স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। এবং স্যার আমরা এই অনুষ্ঠানে বারবার কিন্তু স্কিন এবং হেয়ার নিয়ে আলোচনা করি। ব্যক্তিগতভাবে আমার তো খুব ভালো লাগে, আমার মনে হয় আমাদের বন্ধুদেরও খুব পছন্দের এই বিষয়টা, কারণ সুন্দর থাকতে আমরা কে না চাই, তবে কোথাও আমরা ভুলে যাই যে সুস্থ থাকাটাও সম্ভব বা উচিত। কারণ একটা মানুষ যদি সুস্থ না থাকে স্যার, তো আপনি কি বারবার লাইলিজেন্সের সাপোর্ট নিয়েও তাকে সুন্দর রাখতে পারবেন?
না, এরকম হয় না, কারণ আজকাল বেশিরভাগই দেখা যাচ্ছে যে যেখানে সৌন্দর্যর কথাটা আসছে সেখানে শুধু বাইরে থেকে কিছু করে দেওয়া হচ্ছে, মনে হচ্ছে যেন এটাই খুব ভালো সলিউশনস হয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু আদতে হচ্ছে না। কারণ আমার দেখুন, আপনি আর খুব সহজভাবে আপনি বুঝবেন, একটা গাড়ি ধরুন, ঠিক আছে, মানুষের শরীরটাও কিন্তু একটা মেশিন। একটা গাড়ির ক্ষেত্রে দেখুন, একটা গাড়ি যখন সেটা সেকেন্ড হ্যান্ড হয়ে যায়, তাকে হয়তো আপনি বাইরে থেকে পেইন্ট করে দিতে পারেন, একদম ঝা চকচকে হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু ভেতরের ইঞ্জিন সেগুলো যদি আপনি ভালো করে সার্ভিসিং না করেন, সেখানে যদি কার্বোরেটরের মধ্যে কোনো নোংরা জমে থাকে, সেখানে যদি ব্যাটারির চার্জ ঠিক না থাকে, সেখানে যদি ইঞ্জিন অয়েল চেঞ্জ না করেন আপনি, মেনটেনেন্স ঠিক মতো না থাকে ভেতরটা, তাহলে কিন্তু সেই গাড়ি রাস্তায় যখন বেরোবে সুন্দর মতো কিন্তু চলবে না, তখন কিন্তু সেইটা স্ক্র্যাপ হিসাবে ইউজ হবে, বাইরে থেকে যতটাই সুন্দর দেখতে লাগুক না কেন। সৌন্দর্যের ক্ষেত্রেও কিন্তু তাই। এই যে আমাদের দেখি বিভিন্ন জায়গায় পার্লারে, বা ধরুন আজকাল অনেক সেন্টার গজিয়ে উঠেছে যেখানে ধরুন বাইরে থেকে শুধু ট্রিটমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে ক্ষণিকের জন্য, সেই ইনস্ট্যান্ট আপনার হয়তো দেখতে খুব ঝা চকচকে লাগছে, কিন্তু সেটাকে মেনটেন করার জন্য বা ভবিষ্যতে বারে বারে যাতে আপনার পকেট থেকে টাকা না চলে যায়, সেটাকে ধরে রাখার জন্য কিন্তু আপনার ইন্টারনাল ট্রিটমেন্টটা খুব জরুরি আছে, খুব প্রয়োজন। এবার দুটো যখন একসাথে কাজ করবে, অটোমেটিক দেখবেন রেজাল্ট সবচেয়ে ভালো আসবে। তার মানে ভেতরে যে কারণে সমস্যাটা হচ্ছে, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই যে আমি যেটা ধরুন বললাম যে অ্যান্টি এজিং এর ব্যাপার, ঠিক আছে, বয়সের ছাপ পড়ে যাওয়া, মানুষের মধ্যে আজকাল অল্প বয়সেও পড়ে যাচ্ছে, তার কারণটা কি? তার কারণ হচ্ছে তার লাইফস্টাইল, তার খাদ্য খাবারের ধরন, মানসিক চাপ, রাতে ঘুম না হওয়া, অতিরিক্ত কি বলবো ইউভি রের সামনে থাকা, মানে গ্যাজেটস ইউজ করা, মোবাইল, তারপরে ল্যাপটপ, পিসি, সব এইসবগুলো, এই সব মিলিয়ে কিন্তু প্রবলেমটা সৃষ্টি হচ্ছে। এবার কি হলো, বয়সের ছাপ পড়ে গেল, কি হলো, যে কপালে কুঁচকে যাচ্ছে, ভাঁজ পড়ে যাচ্ছে। আমি তাহলে কি করলাম, বাইরে থেকে কোনো একটা প্রসিডিওর করে ভাঁজগুলো সেই মুহূর্তের জন্য কমিয়ে দিলাম, কিন্তু সেটা কি সারা জীবন থাকবে, বা সেটার মেয়াদ কতদিন থাকবে? মেয়াদটা অবশ্যই কম হয়ে যাবে যদি আমার লাইফস্টাইল ঠিক না করি। আমি যদি খাদ্য খাবারের ধরন ঠিক না করি, আমি যদি রাতে ঘুম ঠিক মতো না হয়, আমার মানসিক চাপ যদি না কমে, তাহলে হরমোন আমাকে সমস্যা দেবে, আমার বডি রিপেয়ার হবে না ভেতর থেকে, যেহেতু ঘুম কম, খাদ্য খাবার না ঠিক হলে পুষ্টি পাবে না, আমার স্কিনের মধ্যে আবার রিঙ্কেলস চলে আসবে, লুজ হয়ে যাবে স্কিনটা। তার মানে প্রবলেমটা কিন্তু ঘুরে ফিরে আসতেই থাকবে, এবং বেশি দিন বাইরে থেকে ট্রিটমেন্ট করে বেশি দিন কিন্তু করা যায় না, ঠিক রাখা যায় না। এর জন্য কি করতে হবে, দুটোর কম্বিনেশন যেখানে আছে আমার সেখানেই যেতে হবে। আর লায়েল এগেন্সে যেহেতু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদারই একটা ডিভিশন, এখানে কিন্তু দুটো একসাথে মিলে কাজ করে শরীরের ওপরে। তার জন্যই দেখা গেছে মানুষ যখন আসে সুন্দর হতে, তার সাথে সাথে সে কিন্তু সুস্থও হয়ে যায়। বা ধরুন কেউ সুস্থতার জন্য এলো, কোনো রোগ নিয়ে এলো, স্কিনের প্রবলেম দেখা যাচ্ছে তার, তখন এনবিপিতে ট্রিটমেন্ট করাতে করাতে তখন রেকমেন্ড করা হয় লায়েল এগেন্সে, যাতে বাইরে থেকেও প্রবলেমটাকে কিন্তু কভার আপ করা যায়। এই দুটোর মেলবন্ধনে যেহেতু ট্রিটমেন্টগুলো হয়, সবার থেকে আলাদা রেজাল্ট কিন্তু আমরা দিতে পারি। একদম ভীষণ লোভনীয় একটা ব্যাপার না, যে আমি সুস্থও থাকছি, আমি সুন্দরও থাকছি, এবং সেটা থাকছি খুব সায়েন্টিফিক্যালি এবং অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়ে। কে আছেন ফোনে একটু দেখবো। নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? হ্যাঁ আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? হ্যাঁ সমস্যা হচ্ছে আমার পায়ের গোড়াল মানে ফেটে যায়, এই শীতের দিন পড়লেই মানে ফেটে যায়, এই রক্ত বেরোয়। আচ্ছা, আপনার খাদ্য খাবারের ধরন কেমন? খাদ্য মানে ভারী হয়ে যায় খাওয়াটা। আচ্ছা, ফল খাবার অভ্যেস আছে? মাঝে মাঝে। আচ্ছা, আর আরেকটা কথা বলুন, আপনার চেহারাটা কেমন, মোটা না পাতলা না? না পাতলা। পাতলা। স্কিন কেমন, ড্রাই স্কিন নাকি অয়েলি স্কিন? না না ড্রাই। ড্রাই। আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, এইখানে একটা ব্যাপার বোঝার আছে। আমরা যখন শীতকাল হয় আমাদের চামড়া ফাটে, আমরা দেখেছি, কারো ঠোঁট ফেটে যাচ্ছে, কারো স্কিন ফাটছে, কেন? এটা হচ্ছে ড্রাইনেসের জন্য, ঠিক আছে। ড্রাইনেস হলে কি হয়, শরীরের মধ্যে যদি একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন খুব সুন্দর। যখন আপনি বাড়িতে আটার দিয়ে রুটি করার জন্য আপনি লেচি তৈরি করছেন, সেটাকে নরম রাখার জন্য কি করেন?
আপনি জল দিচ্ছেন, যত বেশি জল দিচ্ছেন ওটা তত নরম হচ্ছে, ঠিক আছে? নরম হওয়ার পর যখন আপনি লেচিটা দিয়ে রুটিটা বানাচ্ছেন, স্মুথলি রুটিটা একই রকম হচ্ছে, গোল হয়ে যাচ্ছে, প্লেন থাকছে জিনিসটা, এরকম ভালো থাকছে। এবার আপনি ভাবুন, আপনার ধরুন অনেক সময় বাড়িতে এক্সট্রা রুটির গোল্লাগুলো হয়ে যায়, লাচিগুলো হয়ে যায়, তখন আপনি কি করেন, ওটাকে তুলে রেখে দিচ্ছেন। যেই তুলে রাখছেন, যদি পরের দিন আপনি দেখবেন ওটা ড্রাই হয়ে গেছে, ওটাকে ধরলে দেখবেন কিন্তু ফেটে যায়। একদম। কারণ হচ্ছে ওখান থেকে কিন্তু জলটা শুকিয়ে যায়। এই যে জলের পরিমাণ কম যদি শরীরে থাকে, তাহলে কিন্তু অটোমেটিক স্কিন ড্রাই হবে বেশি, ড্রাই হলেই কিন্তু ফাটার ভাবটা চলে আসবে। এর জন্য গোড়ালি ফাটাটাও কিন্তু এটা একটা বড় কারণ। তার পাশাপাশি আরো কিছু আছে, যে আপনার শরীরে ক্যালসিয়াম কতটা আছে, মিনারেলস অন্য যে যা আছে সেগুলোর পরিমাণ কতটা আছে, এই সব কিছু দেখে নিয়ে কিন্তু এর প্রপার ট্রিটমেন্ট করা হবে। বাইরে থেকে শুধু আপনি একটা কিছু লাগালে হবে না। হ্যাঁ, অবশ্যই প্রোটেকশন নেওয়ার জন্য আমরা অনেক কিছু বলে দেব, সেগুলো করবেন, এবং তার পাশাপাশি ইন্টারনালি আমরা দেখে নেব আপনার কিছু ঘাটতি আছে নাকি শরীরে, সেগুলো ট্রিটমেন্টও করব। দুটো যখন একসাথে হয়ে যাবে, দেখবেন আপনার পায়ের ফাটাও ফেটে যাবে, ঠিক হয়ে যাবে, আবার যদি স্কিনও ফাটছে সেটাও ঠিক হয়ে যাবে। আর আলটিমেটলি দেখবেন আপনি প্রত্যেক বছর আর এইটা নিয়ে সমস্যা কিন্তু আপনার মাথা ব্যথাটা থাকবে না, আপনি কিন্তু পার্মানেন্ট একটা সলিউশন পেয়ে যাবেন। একদম। এই ফোনটা কিন্তু আমরা হেল্পলাইন নাম্বার প্রচুর পাই এবং অনেকেই খুব ইগনোর করে, মানে একটা টিপস বলে দিন না, একটা টিপস বলে দিয়ে কিন্তু এটার সমাধান পাওয়া সম্ভব নয়, কারণ এটা একটা বড় সমস্যা। এটাকে আপনারা পায়ের নিচে আছে বলে আপনারা ভীষণ ইগনোর করেন, ইগনোর করতে করতে এটা কিন্তু একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যাবে। তাই ছোট্ট সমস্যাকে ছোট্ট একটা ট্রিটমেন্ট করে সারিয়ে ফেলুন না, লাভটা কিন্তু সম্পূর্ণ আপনার তরফ থেকেই থাকবে। কে আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে সৌম্যজিৎ মুখার্জি বলছিলাম ম্যাডাম। হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাডাম, আমার ওই যে বলছিলাম যে চুল মানে পড়ে যাচ্ছে, ঠিক আছে, তো রাত্রে তো অনিদ্রা হচ্ছে, রাত্রে অনিদ্রা তো প্রচুর পরিমাণে হচ্ছে, কাম্পিও হচ্ছে, স্কিনে তো ব্রণ, তো আমি স্যারের কাছে তো বলার জন্য পুরো একদম মানে থাকি, কিন্তু আমার কি হচ্ছে প্রচুর পরিমাণে চুলটা মাঝে মাঝে গান করে আসার সময় আগে হতো না, এখন পড়তে পড়তে বসে দেখছি চুল পড়ে যাচ্ছে। মাকেও বলছি, বাড়ির লোককে বলছি যে চুল পড়ছে, তো আমি বোর্ড টিভিতে বারবার করে আমি লাইন পাইনি, ওই জন্য আমি এই টিভিটাকে ফেভার করি বলে আমি এটাই কল করলাম। তো একটা ডাক্তারবাবু টিপস বলে দিন না, যে যাতে করে চুলটা না পড়ে, আমার যাতে চুলের মাথাটাই পুরোপুরি ঠিক থাকে চুল দ্বারা, এবং চুল যাতে না পড়ে, সেই জন্য আর কি। তো কি করতে হবে ডাক্তারবাবু? আমি কিছু মেডিসিন ইউজ করছি, কিন্তু সেগুলো তো কমছে না, তো আপনি যদি একটা কিছু পিওর মেডিসিন টিপস বলে দেন, মেডিসিনাল কিছু ট্রিটমেন্ট বলে দেন, তাহলে আমি মনে করি আমার এই সমস্যাটাকে আমি নির্মূল করতে পারবো। ম্যাডাম একটু বলুন না ডাক্তারবাবুকে কিছু করতে। একদম স্যার শুনছেন, স্যার শুনছেন। হ্যাঁ, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা হচ্ছে ম্যাজিক হবে না, ঠিক আছে? এইটা হচ্ছে একটা চিকিৎসা পদ্ধতি। আপনাকে আমি কোনো টিপস যদি দিতে হয়, সেগুলো অন্যরকম মানে সিচুয়েশনে বলা যায়। আপনি কিভাবে চুলটা খসখসা হয়ে গেছে, চুলটাকে কিভাবে আপনি স্মুথ রাখবেন, সেটা বলা যাবে। আপনার চুলে ধরুন যাতে নোংরা না পড়ে কিভাবে, সেটা বলা যাবে। কিন্তু আপনার চুল পড়ে যাচ্ছে, তার প্রথম কারণটা খুঁজে বার করতে হবে। কারণটা খুঁজে না বার করলে আপনাকে আমি সলিউশনটা দিতে পারবো না। ঘরে যেটা আপনি করতে পারেন, প্রথম যেটা, সেটা হচ্ছে আপনি যদি বাইরে বেশি বেরোনোর হ্যাবিট থাকে, তাহলে সপ্তাহে 3 দিন, আর যদি বাইরে বেশি বেরোনো না হয়, তাহলে সপ্তাহে 2 দিন আপনি কিন্তু মাথায় শ্যাম্পু করবেন। এটা হচ্ছে প্রথম। বাইরে থেকে যে কোনো তেল কিনে লাগিয়ে নেবেন না, এটা হচ্ছে দ্বিতীয়। এইবার কোন শ্যাম্পুটা মাখবেন, এইটা প্রশ্ন করলেই আমি তাহলে বলতে হবে যে আপনি সেই শ্যাম্পু ইউজ করবেন যে শ্যাম্পুটার মধ্যে হার্শ কেমিক্যালস নেই, খুব অতিরিক্ত মাত্রায় কেমিক্যালস দিয়ে তৈরি সুন্দর, অতিরিক্ত সুন্দর গন্ধ কিন্তু আসল কাজের সময় কিন্তু চুলের ক্ষতিই করছে, শুধু নোংরা পরিষ্কারই করছে না, তেমন নয়। আমাদের লাইলিগেন্সের কিন্তু নিজস্ব প্রোডাক্ট আছে, যেই প্রোডাক্টগুলো কিন্তু কমপ্লিটলি কিন্তু হার্বাল প্রোডাক্টস। যত আপনি প্রাকৃতিক জিনিস ব্যবহার করতে পারবেন, সেই প্রাকৃতিক জিনিস কিন্তু আপনার তত উপকার হবে চুলের জন্য তাই। এবার দেখুন, আপনি হয়তো কোনো সময় শুনেছেন আপনার পেরেন্টসদের কাছে, মা বাবার কাছে বা ঠাকুমা দাদুর কাছে, শিকাকাই চুলের জন্য ভালো, রিঠা চুলের জন্য ভালো। এটা শুনতে ভালো লাগে, কিন্তু করতে গেলে দেখা যাবে আপনি সপ্তাহে না হয় মাসে একদিন শ্যাম্পু করছেন, কারণ ওগুলো প্রিপারেশন অনেক কঠিন। তার জন্যই বলবো, যদি সত্যিকারের চাইছেন যে চুলটার যত্ন নিতে,
তাহলে বলবো লা এলিগেন্সের যে আমাদের শ্যাম্পু আছে সেই শ্যাম্পুটা ইউজ করুন প্রথমত। দ্বিতীয় আবার আরেকটা আমি কেন বললাম যে দেখার ব্যাপার আছে কেন হচ্ছে, যদি খুশকি থাকে তাহলে খুশকিটাকেও কিন্তু মারতে হবে। তার জন্য লা এলিগেন্সের একটা লোশন আছে, অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন, সেই লোশনটা আপনার ইউজ করতে হবে। তাহলে যে চামড়াগুলো যে খুশকিগুলো যে গুঁড়ো গুঁড়ো হয়ে উঠতে থাকছে বা ধরুন স্টিকি ড্যান্ড্রাফ যার আছে সেগুলোকে নষ্ট করে দেবে, স্ক্যাল্পটাকে পরিষ্কার থাকতে সাহায্য করবে, যে বারে বারে খুশকি যাতে না হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে এটা, কোনো রকম তেল মাখবেন না, তেল মাখলে কিন্তু আরো চুলের মধ্যে নোংরা জমবে, আরো চুল নষ্ট হবে। এইবার তার পাশাপাশি দেখতে হবে আপনার হরমোনাল কোনো ইমব্যালেন্স হচ্ছে কিনা, আপনার খাদ্য খাবারের মধ্যে মানে ঠিক মতো আপনার খাদ্য খাবারের সব রকম চুলের যেসব প্রোটিন দরকার, বায়োটিন দরকার, সেগুলো আছে কিনা। ডিমের মধ্যে কিন্তু বায়োটিন আছে প্রোটিনের মধ্যে, ঠিক আছে, এটা একটা প্রোটিন। তো সেরকম জিনিস আরো আছে। আপনার ধরুন নাটস খেতে হবে, আমন্ড নাটস যেগুলো, এটা হচ্ছে চুলের জন্য খুব ভালো, এটা খেতে পারবেন। এছাড়া কি করতে হবে, রাতে প্রপার ঘুম হতে হবে, যেটা আপনার হয় না। আপনি আমাদের প্রোগ্রাম হয়তো শুনছেন প্রথম থেকে, তার জন্য বলছেন যে আপনার রাতে ঘুমটা হয় না, এটা একটা হয়তো কারণ হতে পারে। একদমই ঠিক, অতিরিক্ত মানসিক চাপ, রাতে ঘুম না হওয়া, খাদ্য খাবারে পুষ্টির অভাব। আপনি হয়তো অনেক খাচ্ছেন, অনেক দামি দামি জিনিস খাচ্ছেন, কিন্তু পুষ্টিগত মান হয়তো তার ঠিক নেই। কারণ রান্নার প্রিপারেশন যেভাবে হয়, তারপরে কতদিন ধরে ওটা স্টোর করা আছে, কি কোন জায়গা থেকে তৈরি হয়েছিল ওই সবজিটা বা খাবার দাবার গুলো, সব ম্যাটার করছে। কি দিয়ে তৈরি হয়েছে তাও ম্যাটার করছে। সবকিছু নিয়েই কিন্তু পুষ্টির মাপটা ঠিক হয়, ঠিক আছে। তো বেস্ট বলবো আপনি আমাদের কাছে একবার আসুন, ডাক্তারবাবুদেরকে দেখান, আমরা এখান থেকে আপনার গাইড করব কি করবেন কি করবেন না। যদি ইন্টারনাল কোনো প্রবলেম থাকে, আমি প্রথমেও বলেছি, যদি আপনার লিভার ফাংশন ঠিক না থাকে, সেখানে স্কিনের প্রবলেম, চুলের প্রবলেম হতেই থাকে, হজম যদি গন্ডগোল হয়, চুল পড়ে যেতে থাকে অনেক সময়। তো সবকিছু দেখে আপনাকে প্রপার ট্রিটমেন্ট করলে আপনি এটা থেকে কিন্তু পার্মানেন্টলি মুক্তি পেয়ে যাবেন। একদম, কারণ আপনার গলার আওয়াজ শুনেই কিন্তু বোঝা গেল যে আপনি চান মন থেকে, একেবারে হৃদয় থেকে চান আপনার সমস্যার সমাধান হোক। এবং আমরা চাই আমাদের পেশেন্টের মধ্যে এই ইচ্ছেটা থাক, এই ভালোবাসাটা থাক যে সুস্থ আমাকে হতেই হবে, সুন্দর আমাকে থাকতেই হবে। তাহলে কিন্তু মেডিসিনও আপনার জন্য বা আমাদের প্রোডাক্টও আপনার জন্য খুব চটপট কিন্তু কাজ করবে। তাই যোগাযোগ করুন 9830235527 বা 37 এই নাম্বারে ফোন করলেই কিন্তু তারা বলে দেবেন আপনার বাড়ির কাছাকাছি কোথায় সেন্টার রয়েছে, বা স্যারকে বা আমাদের অন্যান্য ডক্টরদের কোথায় পাচ্ছেন। কে আছেন ফোনে একটু দেখে নেবো। নমস্কার। নমস্কার, আমি হায়দ্রাবাদ থেকে নমস্কার বলছি। বয়স কত? 32। 32। কি সমস্যার জন্য ফোন করলেন? ডাক্তারবাবু, আমার গ্যাসটা না গ্যাস হয়ে গেছে। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে সমস্যাটা? মাস 6 ধরে গ্যাসের সমস্যা হচ্ছে, তাই তো? পায়খানা পরিষ্কার হয় আপনার? না, ক্লিয়ার পাই না। ক্লিয়ার হয় না। জল কতটা খান আপনি? 3 লিটারের মতো জল সারাদিনে খাচ্ছেন, তাই তো? আচ্ছা, এইটা আমায় বলুন, আপনার খাদ্য খাবারের ধরনটা কি? একটু মানে ফাস্টফুডটা বেশি খাই। ফাস্ট ফুডটা বেশি খাচ্ছেন। হুম। আচ্ছা, আপনার মানসিক কোনো চাপ আছে? না, তেমনি কোনো চাপ নেই। আচ্ছা, আপনি শুনুন, আমি বলছি। প্রথম কথা যেটা আপনার ক্লিয়ার করতে হবে, প্রথমেই যেটা দেখতে হবে, আপনার পায়খানাটাকে পরিষ্কার রাখতে হবে। পটি যদি ক্লিয়ার না হয় তাহলে গ্যাসের সমস্যা হবেই। একদম কিন্তু শরীর কিন্তু একটা মেশিনের মতোই কিন্তু কাজ করে। যখন দেখবেন আপনার গাড়িতে আমরা কি দেখি, যদি ইঞ্জিনের কোনো গন্ডগোল হচ্ছে, তখন কিন্তু এক্সস্ট পাইপ যেটা আছে ওটা দিয়ে নোংরা বেরায়, তো ধুয়োটা বেরায়, ধুয়ো দেখবেন কালো হয়ে গেছে। কালো ধুয়ো হচ্ছে মানে গাড়ির ভেতরে কিন্তু নোংরা জমে আছে। তার জন্য কি, তখন ওই যে আজকাল কি হয়েছে, পলিউশনের সার্টিফিকেটটা কেন নিচ্ছে? না হলে যেটা গাড়ির ভেতর থেকে বেরায় না, সেটা কিন্তু বিষাক্ত জিনিস। গাড়িকেও যেমন ক্ষতি করে, পরিবেশের মধ্যে যখন ওটা ঘোরে ধুয়োটা, তখন কিন্তু মানুষকে ক্ষতি করে, গাছপালাকে ক্ষতি করে। তার জন্য পলিউশনের সার্টিফিকেটটা এটা গভর্নমেন্ট দিয়েছে যে ওটা রাখতেই হবে, ঠিক। ওটাই গন্ডগোল থাকলে কিন্তু আপনার কিন্তু ফাইন হয়ে যাবে। এটা যেমনি করেছে গাড়ির জন্য, শরীরের জন্য তাই। এখানেও কিন্তু আপনার যদি ওই যে গ্যাস যেটা তৈরি হচ্ছে, মানে পটি যদি ক্লিয়ার না হচ্ছে, তার মানে কিন্তু আপনার ভেতরে নোংরা জমে থাকছে, এবং সেখানেও আপনার ফাইন হচ্ছে। ফাইনটা কি হচ্ছে? রোগের সৃষ্টি হচ্ছে। রোগটা কেমন? এই যে বললেন আপনি, আপনার গ্যাস হয়ে যাচ্ছে, গ্যাস থেকে দেখবেন বুকে চাপ দিচ্ছে, পিঠে, বুকে, মাথায় ব্যথা হয়ে যাচ্ছে, এটা একটা সমস্যা। দ্বিতীয়ত, ওই বর্জ্য পদার্থ থাকার কারণে আপনার খিদে পাবে না।
পটি ক্লিয়ার না হলে আপনার ঠিক মতো খাওয়া হবে না, খিদে পাবে না। যখনই পটি হবে না, খিদে পাবে না, তখন দেখবেন আপনি জোর করে কিছু খেলে, তখন মানে টাইম হয়েছে আমি খাবো, তখন দেখবেন আপনার কিন্তু হজম হবে না, পেটের আরো সমস্যা বাড়তে থাকবে। কি হবে? অ্যাসিডিটি বেড়ে যাবে। এই একটার থেকে কিন্তু হাজারটা সমস্যা কিন্তু আমরা দেখতে পাবো শুরু হয়ে গেছে। তাই একবার আসবেন, এসে দেখাবেন। পার্মানেন্ট যদি সলিউশন চান তাহলে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আসুন। এখানে আমরা এতটুকু গর্বের সহিত বলতে পারি, যারা আসছেন তারা কিন্তু হেসে আবার বাড়ি ফেরেন ট্রিটমেন্টের রেজাল্ট যখন দেখতে পান। একদম। আর এই হাসি মুখটা সত্যি আমরা দেখতে চাই। আমাদের বোধহয় নতুন বছরের এটাই সব থেকে বড় গিফট, যে আপনারা ভালো আছেন এনবিপি ট্রিটমেন্ট করে, এনবিপি ডক্টরদের পরামর্শ নিয়ে। চট করে আরেকবার একটু জানিয়ে রাখবো যে কোথায় কোথায় আমাদের চেম্বার রয়েছে। একটু বলবো যে কলকাতায় কিন্তু আমাদের চেম্বার রয়েছে। কলকাতায় আপনারা কিন্তু মধ্যমগ্রামে আমাদেরকে পেয়ে যাচ্ছেন, হাজরা শিশুমঙ্গল হসপিটালের একদম অপোজিটে আপনি পেয়ে যাচ্ছেন। হাতিবাগান একটা সেন্টার, এবং সত্যি হাতিবাগানে আসা অনেকেরই খুব সুবিধার, সেখানেও আপনারা আমাদের চেম্বার পেয়ে যাচ্ছেন। খিদিরপুরেও আপনারা কিন্তু পাচ্ছেন। হাওড়ায় 3টি সেন্টার রয়েছে, এক তো দাসনগর, বালেটি কুড়িবাজার, ঘোষপাড়া, দ্বিতীয়ত আপনারা শিবপুরে পাচ্ছেন, তৃতীয়ত আপনারা আবার এদিকে বেলুড়েও কিন্তু পাচ্ছেন। পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে, যেটা আমতলা লোকাল বাস স্ট্যান্ডের একদম কাছে। প্রত্যেক বৃহস্পতিবার করে স্যার কিন্তু নিজে থাকে। এছাড়া মেছেদা এবং খড়গপুরে বহুদিন ধরে প্রচুর বন্ধুরা ফোন করে বলছিলেন ডক্টর বি শর্মাকেই পেতে চাই। তাদের জন্য বলবো যে স্যার কিন্তু যাচ্ছেন মেছেদা এবং খড়গপুরে। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নামটা চটপট কিন্তু লিখিয়ে ফেলবেন। শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুর এবং কৃষ্ণনগর এই দুটি সেন্টারে কিন্তু পাচ্ছেন ডক্টর এ হালদারকে। জামশেদপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ডক্টর এস ভাদুরীও কিন্তু চান। পাশাপাশি গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন হেরিয়া চেম্বারে ডক্টর বি শর্মাকে, এবং আপনি ডক্টর এ হালদার স্যারকেও কিন্তু পেয়ে যাবেন হেরিয়া চেম্বারে। আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর আর ডেকে। আসানসোল চেম্বারে প্রত্যেক মাসেই কিন্তু থাকেন ডক্টর বি শর্মা। স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করবেন। বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন মালদায় ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, এবং ডক্টর বি শর্মা স্যারও কিন্তু অবশ্যই যান। কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন ডক্টর এস খানকে, পুরুলিয়া পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস খানকে এবারের জন্য আপনারা পাচ্ছেন। এছাড়া ডক্টর এস ঘোষালকেও কিন্তু আপনারা পাবেন কোচবিহার চেম্বারে। বোলপুরে পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু ডক্টর এস ভাদুরীকে। এছাড়া ডক্টর বি শর্মাও কিন্তু থাকেন আমাদের বোলপুর চেম্বারে। এবার বোলপুর চেম্বারে স্যার কিন্তু থাকবেন, তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করে নেবেন। ঝাড়গ্রাম চেম্বারে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বনগাঁয় ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, গুয়াহাটি এবং ডিব্রুগড় আসামের দুটি খুব গুরুত্বপূর্ণ চেম্বার, এবং সেখানে কিন্তু পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলা অর্থাৎ ত্রিপুরার বন্ধুরা কিন্তু এবার পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলচরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আসামের এই গুরুত্বপূর্ণ চেম্বারে কিন্তু এবার স্যার থাকছেন, এবং আলিপুরদুয়ারে কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। প্রত্যেকটি সেন্টারে পেয়ে যাচ্ছেন আমাদের অভিজ্ঞ চিকিৎসকদের। তবে বিস্তারিতভাবে চেম্বার সম্পর্কে জানতে হলে 9830235527 বা 37 টিভি স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে এই নাম্বারে ফোন করুন, কথা বলুন এবং যোগাযোগ করুন। এবং তার পাশাপাশি যেহেতু আমরা আজকে স্কিন ওরিয়েন্টেড বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, দেখুন আলোচনা করি এবং আপনাদের তরফ থেকে এত প্রশ্ন আসে যে আমাকে আর প্রশ্ন করার দরকারই হয় না। তবে হ্যাঁ, ইয়াং জেনারেশনের তরফ থেকে একটা প্রশ্ন ডক্টর এস ভাদুরীর কাছে নিশ্চয়ই আছে, সেটা হচ্ছে ব্রণ বা অ্যাকনে। এবং আমরা বাংলা ভাষায় বলি না যে পেকে গেছে, দগদগে হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে না, লাল লাল হয়ে ফুলে গেছে, এরকম যাদের মুখের অবস্থা তারাই এর কষ্টটা বুঝতে পারে। কারণ শুধু ব্যথার কষ্ট না, মনেরও ভীষণ কষ্ট। তো এর সমাধান কি সত্যি পাওয়া সম্ভব? হ্যাঁ, অবশ্যই আছে। দেখুন, ইয়াং জেনারেশনের মধ্যে এই যে যেটা আমরা পিম্পলস বলি, ঠিক আছে, এর কিন্তু একটা বড় সমস্যা দেখা যায়। বেশিরভাগ যারা টিনেজার্স, তাদের ধরুন 13 থেকে মোটামুটি যখন পিউবার্টি হয়, বয়স সন্ধির কাল, ছেলে বা মেয়ে দুজনেরই কিন্তু দেখা যায়, বেশিরভাগ ছেলে মেয়েদের মধ্যেই এই জিনিসগুলো দেখা যায়, যে পিম্পলস, যেটা আমরা অ্যাকনি বলছি, হোয়াইট হেড, ব্ল্যাক হেডস, তার সাথে আবার সিস্টও হয়। আপনি যেটা বলছেন সেই সিস্টের ব্যাপার, সেই সবগুলোই কিন্তু আমরা গালের মধ্যে দেখতে পাই। কেন হয় একটু বলি। এই বয়সে যেহেতু হরমোনসটা চেঞ্জ হয়, তখন যে ওই বলছিলাম প্রথমে যে সিবেশিয়াস গ্ল্যান্ড বলে আমাদের স্কিনের নিচে একটা গ্ল্যান্ড আছে, সেখান থেকে যে তেল তেল ভাবটা বেরায়, সেই তেল ভাবটা বাইরে বেরাতে পারে না। কেন? মুখগুলো, লোমকূপগুলো আটকে থাকে। কেন?
এই বয়সটা এমন একটা বয়স, তারা কিন্তু বাচ্চারা নিজেদের যত্ন নিতে জানে না। প্রথম কথা যে মুখে এইটা করব ওটা করব ওইসব নিয়ে তারা বদার করে না, নিজেদের খেলাধুলো নিজেদের পড়াশোনা এইসব নিয়েই মেতে থাকে। ঠিক আছে, তার জন্য পরিচর্যাটা কিন্তু তাদের ঠিক মতো হয় না। এই জন্য দেখা যায় লোমকূপগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, সেখান থেকে ব্রণগুলো সৃষ্টি হচ্ছে। এই ব্রণগুলো কারো ক্ষেত্রে দেখা যায় যে ছোট ছোট হয়, কারো ক্ষেত্রে বড় হয়, যেটা আপনি বলছেন পেকে পেকে যাচ্ছে মনে হয়, মানে ওখানে পাস তৈরি হয়, পুঁজ তৈরি হয়। অনেকে এগুলো দেখেই মনে করছে আমার এই ব্রণটা হয়েছে, আমার দেখতে খারাপ লাগছে, একটা ওই সময় কি করে টিপে দেয় বা সেটাকে গালিয়ে দেওয়ার চেষ্টা করে। গালালেই কি হলো, সেই জিনিসটা পুঁজটা হয়তো বেরিয়ে গেল, কিন্তু সেখানে একটা দাগ ফেলে দেয়। অথবা যারা জোরে খুব নখ দিয়ে ওটা চিপে বের করতে যায়, অনেক সময় কালো একটা স্পটও পড়ে যায়। এই প্রবলেমগুলো কি হয়, কালো স্পট পড়ে গেল অথবা গর্ত হয়ে গেল, এইগুলো কিন্তু ভবিষ্যতে আস্তে আস্তে বাড়তে থাকে, আরো স্কিনটা যেন বাজে হয়ে যায় দেখতে। প্রথম কথা বলবো, এইরকম বয়সের ছেলে মেয়েদের অবশ্যই স্কিনের যত্ন নিতে হবে। মা বাবারা একটু গাইড করে দিতে হবে যে এইভাবে যত্ন নাও, তাহলে তোমার এটা ঠিক থাকবে। দ্বিতীয়ত, মাথায় ভালো করে শ্যাম্পু করতে হবে যাতে কোনো মতেই ড্যান্ড্রাফ তৈরি না হয়। ড্যান্ড্রাফ থেকেও কিন্তু এরকম পিম্পলস তৈরি হয়ে যায়। ড্যান্ড্রাফ যদি কপালে বুকে পিঠে পড়ে, সেই সব জায়গাগুলোতেও আমরা এরকম র্যাশেস দেখতে পাই। তৃতীয়ত কি করতে হবে, আমাদের খাদ্য খাবারটা এমন খেতে হবে যার মধ্যে অতিরিক্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড যাতে না থাকে। অতিরিক্ত এইসব থাকলে কিন্তু প্রবলেম দেখা যায়। মেয়েদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় পিসিওডির প্রবলেম, সেখানেও একনি কিন্তু অতিরিক্ত বেড়ে যায়। আরেকটা যেটা করতে হবে, এগুলোর ট্রিটমেন্ট আছে, গর্তগুলো বা এই যে ধরুন কালো দাগ, সবগুলোরই ট্রিটমেন্ট আছে আমাদের এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ, তার সাথে লাইলিগেন্সে, যেখানে এসে আপনি ট্রিটমেন্ট করলে এই প্রবলেম সবটাই কিন্তু সমাধান করতে পারবেন। একদম। সময় ভীষণ সংক্ষিপ্ত, চট করে পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, আমি কোচবিহার থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা, বয়স কত? আমার বয়স হলো 32 বছর বয়স। আমার সমস্যা হলো আমার ডান পায়ে হাঁটুতে প্রচুর যন্ত্রণা করে, এক্সরে করিয়েছিল। মানে সেরকম কিছু করিয়েছিলাম কোনোদিন আগে, ডাক্তার বললো যে সব ঠিক আছে, কিছু অসুবিধা নেই। আচ্ছা, বয়স কত আপনার? 32। 32 বছর বয়স। মাত্র। হাট ব্যথা হচ্ছে পায়ে, তাই তো? একটা পায়ে, শুধু ডান পায়ে হাঁটুতে। আচ্ছা, আপনি কোথাও আগে চোট পেয়েছিলেন? হ্যাঁ, একবার চোট পেয়েছি। আচ্ছা, দেখুন, আপনি শুনতে থাকুন। প্রথম কথা হচ্ছে যে এই যে চোট লাগা, আমাদের অনেক সময় কি হয়, আমরা অনেক চোট পাই হাতে পায়ে, সেই মুহূর্তে হয়তো একটু ব্যথা করলো, হয়তো দোকান থেকে গিয়ে পেন কিলার খেয়ে সেটাকে ব্যথাটা ভুলে গেলাম, আস্তে আস্তে দেখছি আর ব্যথা হচ্ছে না। আবার অনেক সময় হচ্ছে সেই মুহূর্তে প্রচন্ড জোরে লেগেছে, তখন ডাক্তার দেখিয়ে নিলাম, হয়তো ডাক্তার বললো এক্সরে করতে, এক্সরে না করে আমি দেখলাম ব্যথার ওষুধ খেয়েই ঠিক হয়ে গেছে, আর এক্সরেটা করা হলো না। অনেক সময় কি হয়, এই চোটগুলো ভেতরে হালকা চিড় ধরে থাকে, বা ধরুন সফট টিস্যু যেগুলো হচ্ছে মাংসপেশি, লিগামেন্টস, টেন্ডন, এইগুলো জায়গায় আঘাত পেয়ে সেখানে হয়তো হালকা টিয়ার হতে পারে, ছিঁড়তে পারে, বা দুর্বল হয়ে গেছে সেই জায়গাগুলো। ভবিষ্যতে আমাদের কাজের ধরন বা যদি আমরা কোনো সময় ওই জায়গায় আবার চোট পাই, দেখা যায় ওগুলো হঠাৎ অ্যাগ্রিভেট হয়, মানে বেড়ে যায় ব্যথাগুলো। আমাদের তার জন্য কিন্তু সবসময় নজর রাখতে হবে যে ব্যথা হলে সেটা কি সঠিকভাবে সেরে গেল, তার জন্য হচ্ছে ডাক্তারবাবুদের পরামর্শ নিতে হবে। আপনার এই এত অল্প বয়সে যে প্রবলেমটা হয়েছে, এটাকে এখন এসে আমাদেরকে দেখিয়ে নেবেন। অনেক সময় কি হয়, ফ্লুইড কিন্তু কমতে থাকে অল্প বয়সেও, তাহলে কিন্তু আপনার ওটা মারাত্মক আকার ধারণ করতে পারে। দেখে নিতে হবে ওখানে কোনো রকম কাটা ছেঁড়া বা ফাটা রয়েছে কিনা, এবং তার সাথে সাথে ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে দেখবেন এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। পঞ্চকর্মা কিন্তু এর জন্য একটা খুব ভালো রেজাল্ট দিতে পারে। একদম। প্রশ্ন পর প্রশ্ন কিন্তু ও তরফ থেকে আসতেই পারে, এ তরফ থেকে উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন, কারণ প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা সমস্যার কিন্তু সমাধান রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার বা আমাদের লাইলিগেন্স ডিভিশন সবকিছুর কাছে। শুধুমাত্র আপনার উপস্থিতি ভীষণ রকম ভাবে কাম্য। যদি আপনি বিশ্বাস করেন, ভরসা করেন, ভালোবাসেন, তাহলে নতুন বছরেও আপনার সাথ আমরা পাবো, আপনার সাপোর্ট আমরা পাবো, এই বিশ্বাস কিন্তু অবশ্যই আমাদের তরফ থেকে রইল আপনাদের জন্য। আর অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, পরবর্তী অনুষ্ঠানে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো স্যারকে। নমস্কার।